লেখিকা প্রতীতি চৌধুরীর দ্বীপের আলোতে। বছর চারেক পর কলকাতা আসছে শ্যামলী। শেষবার সেই যে ভিজে চোখে চেনা শহরটার বুক ছেড়ে ট্রেনে উঠেছিল, আর ওর ইচ্ছে করেনি ফিরে আসতে। জন্মভূমির টানকে অগ্রাহ্য করেই কখনো মাইশোর তো কখনো বেঙ্গালুরুতে পড়ে আছে। কলকাতা ট্রান্সফারের সুযোগ যেও একেবারেই পায়নি সেটা বললে ভুল হবে। কিন্তু যেই শহরটার মাটিতে দাঁড়িয়ে ও শুধু যন্ত্রণাই পেয়েছে, সেখানে আসতে ওর আর বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তাছাড়া ওর আছেই বা কে এখানে? শেষ সম্পর্কের সুতোটুকুও তো নিজেই গতবারে ছিন্ন করে দিয়ে গেছে। আর কতজনের কাছেই বা বোঝা হয়ে থাকতো শ্যামলী? অনেকবারই নিজের মনকে সান্ত্বনা দিয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে, এই বেশ ভালো আছেও, সবার থেকে দূরে, সবার থেকে সরে। মা বাবা বেঁচে থাকতেও যেই মেয়েটাকে অনাথের মতো বড় হতে হয়, তার থেকে অভাগী কি এই পৃথিবীতে আর কেউ আছে? ট্রেনের মধ্যে বসে হারানোর হিসেব করছিল শ্যামলী। তখনই প্রদীপের ফোনটা ঢুকলো। কিরে, কত দূর? ভাবনায় ছেদ পড়তে শ্যামলী একটু বিরক্ত হয়েই বলল, দুপুরেই তো তোকে বললাম 2 ঘন্টা লেট করেছে ভুবনেশ্বর ঢুকতে, সন্ধ্যের আগে পৌঁছাবো না। প্রদীপ অধৈর্য স্বরে বলল, তোকে আগেই বলেছিলাম ফ্লাইটে টিকিট করে রাখতে, তুই তো ট্রেনে ছাড়া আসতে চাইলি না। আমার কথা কি কখনো শুনেছিস? শ্যামলী কোনো উত্তর না দেওয়াতে প্রদীপ নিজেই আবার শান্ত হয়ে বলল, আচ্ছা, হাওড়া ঢোকার আগে আমাকে একটা কল করবি, আমি নিয়ে আসবো। শ্যামলী ব্যস্ত হয়ে বলল, বাব্বা, তুই আমাকে নিতে আসবি? ভূতের মুখে রাম নাম। শোন, আমার রাত হবে, আমি ট্যাক্সি নিয়ে নেব, তোকে আর কষ্ট করে আসতে হবে না। ওপাশ থেকে প্রদীপ বলল, বেশি ভাও খেতে হবে না, এটা মায়ের আদেশ। কাল কালী পুজো, আর আজ রাত্রে কি সব ভূত টুতদের বেরোবার কথা। মা বলেছে তোকে যেন আমি গিয়ে নিয়ে আসি, নয়তো আমার দায় পড়েনি রাতের ঘুমটা মাটি করে তোকে আনতে যেতে। শ্যামলী আর না হেসে পারল না, বলল, সারা জীবন একা ঘুরে কাটিয়ে দিলাম, আর কলকাতা আসতেই ভূতের দল আমার উপর হামলা করবে? আরে পলিটিশিয়ানও নয়, আর সেলিব্রিটিও নই, কিচ্ছু হবে না, ঠিক পৌঁছে যাব। মাসিমাকে বলে দিবি তোর ঘুমের ডিস্টার্ব হবে না। শ্যামলীর কাছে খোঁচা খেয়ে প্রদীপও পাল্টা বলল, আসলে অন্ধকারে ভুল করে ভূতের দল তোকে যদি নিজের আত্মীয় ভেবে উঠিয়ে নিয়ে যায়, দোষ তো আমারই হবে, তাই আর কি। শ্যামলী রেগে গিয়ে বলল, তবে রে, দাঁড়া, তোর হচ্ছে। অনেকদিন পিঠে পড়েনি তো, তাই খুব বেড়েছিস। প্রদীপ হিহি করে হাসতে হাসতে বলল, যা, তোকে আর বলতে হবে না, আমি দেখে নিচ্ছি কখন পৌঁছবি। শ্যামলী রেগে বলতে রইল, বাদর, নেটেই যখন পেয়ে যাবি ফোন করিস কেন আমাকে জ্বালাতে? প্রদীপ হাসতে হাসতে ফোনটা রাখার সময় বলল, আমি কি ভূত যে তোর মতো ভূতনিকে জ্বালাতে যাব? দেখ, তোর তিনি হয়তো আশেপাশেই রয়েছেন, আজ তো আবার তেনাদেরই দিন। শ্যামলী রেগে মেগে আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ওপাশ থেকে ফোন কাটার বিপ এলো। প্রদীপ ছেলেটা এরকমই, শ্যামলীকে রাগিয়ে যেন মহা সুখ পায়, সেই ছোটর থেকে নানা অজুহাতে। শ্যামলীর কানটানা ওর স্বভাব, আর শ্যামলীও নিজের সব যন্ত্রণা ভুলে প্রদীপের ইয়ার্কি ফাজলামিতে চটে গিয়ে ওকে গালিগালাজ করতে শুরু করে। হ্যাঁ, একমাত্র প্রদীপই এরকম একটা ছেলে যে শ্যামলীর গায়ের রং নিয়ে করুণা করার পরিবর্তে ওকে তাই নিয়ে রাগিয়েছে। হেয়ালি করতে গিয়ে বারবার ওর হাতে মার খেয়েছে। ফোনটা ব্যাগে ভরে শ্যামলী মনে মনে বলল, হতচ্ছাড়া, বাদর একটা, তোর বউ এসেই এবার তোকে শুধরাবে। শ্যামলীর কলকাতা আসার কারণ ওর এই ছোটবেলার বন্ধু প্রদীপই। শ্যামলী বলেছিল এনগেজমেন্টে না যেতে পারলেও বিয়েতে ঠিক আসবে। প্রদীপ বলেছিল, তবে ঠিক আছে, আশীর্বাদ ছাড়াই বিয়ে হবে, মাকে আমি বলে দিচ্ছি। শেষত মাসিমার কথাতে বাধ্য হয়েই শ্যামলী কলকাতা আসার সিদ্ধান্ত নিয়েছে। দিওয়ালি উপলক্ষে শ্যামলীর অফিসে কয়েকটা দিন ছুটি ছিল, তার সাথে আরও কিছুদিন ও বাড়িয়ে নিয়েছে। তবে প্রদীপের বাড়ি থেকে সোজা আবার ব্যাঙ্গালোর ফিরবে, মামাদের বাড়ির দিকে আর পা বাড়াবে না। মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল শ্যামলী। ইচ্ছে হলে তো মামা মামিরাও পারত চোখের জল মুছে শ্যামলী বেরিয়ে যাবার পর ফোন করে একটা খবর নিতে। না, এত বছরে ভুল করেও মামাবাড়ি থেকে কখনো ফোন আসেনি, এমনকি মামাতো ভাই বোনেরাও কখনো খবর নেয়নি শ্যামলীদি কেমন আছে।
হয়তো মামা মামিরাই মানা করেছে শ্যামলীর মতো অনাথ অপয়া একটা মেয়ের সাথে সম্পর্ক রাখতে। দাদু ছাড়া ও বাড়ির কেউই যে শ্যামলীর আপন ছিল না সেটা অবশ্য ও দাদু বেঁচে থাকতেই বুঝে গেছিল। হস্টেলে থেকে পড়াশোনা করার সুযোগটুকু শ্যামলীর দাদু না থাকলে হতো না। মামা মামিমা তো শ্যামলী নামের বোঝাটা কাঁধ থেকে নামিয়েই স্বস্তির শ্বাস ফেলেছে। বিকেল পেরোতেই সন্ধেটা খুব তাড়াতাড়ি নেমে এলো। এমনিতেই আজ ভূত চতুর্দশী। দিম্মা বেঁচে ছিল যখন শ্যামলীকে বলতো সন্ধেবেলা ঘরের দুয়ারে 14টা বাতি না জ্বালিয়ে আজ বাইরে বেরোলে ভূতে ধরে। মনে মনে হাসলো শ্যামলী। ওর মতো যাযাবরের আবার ঘর, পরিবার, সংসার এসবের ভাবনা তো 4 বছর আগেই ও মাথা থেকে ঝেড়ে ফেলেছে। হালকা কিছু স্ন্যাক্স কেক খেয়ে কাচের জানালা দিয়ে বাইরেটা দেখতে লাগলো শ্যামলী। অনেকটা পথ অন্ধকারে কাটিয়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে পেরিয়ে যাবার সময় একটুখানি করে আলোর ছটা ওর মুখে এসে পড়ছে। দুরন্ত গতিতে ছুটে চলেছে যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস, ঠিক ওর জীবনের মতো। শ্যামলীর জীবনেও তো এরকমই টুকরো টুকরো আলোর বিন্দুগুলো এসেছে হাতে গোনার সময়ে। বাকি পুরোটা জুড়েই শুধু অন্ধকার। শ্যামলীর মা সৌমিলি দেখতে ছিল অসাধারণ সুন্দরী। যেমন ফর্সা গায়ের রং, তেমনই মা দুর্গার মতো টানা টানা চোখ। যে কোনো ছেলের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো ছিল তার রূপের বাহার। সৌমিলির মেয়ে হয়ে শ্যামলীর যে এরকম ভূষো কালির মতো গায়ের রং হতে পারে কারোর ধারণাই ছিল না। শ্যামলী শুনেছে ওর দিম্মা নাকি ওকে কোলে নিয়েই নার্সদের বলেছিল, এ আমার মিলির মেয়ে, হতেই পারে না, তোমার বাচ্চা পাল্টে দিয়েছ। তারপর তো শ্যামলীর মামা বাড়ির সকলেরই মুখে প্রায় এক কথা ছিল, শ্যামলী সৌমিলির মেয়ে হতেই পারে না। কিছু একটা অদল বদল ঘটেছে হাসপাতালে। যদিও সেরকম কিছুর প্রমাণ অনেক খোঁজাখুঁজি করেও সৌমিলির বাড়ির লোকজন দিতে পারেনি। অগত্যা বাধ্য হয়েই শ্যামলীকে ঘর নিয়ে যেতে হয়েছিল। সৌমিলি মা হয়েও মুখ ফিরিয়ে নিয়েছিল শ্যামলীর থেকে। তারও দাবি ছিল এ কিছুতেই তার মেয়ে নয়। শেষে শ্যামলীর মামা, দাদু, মণিমোহন মুখার্জির ধমকেই সবাই শান্ত হয়। শ্যামলী মায়ের কোলে জায়গা পায়। যেই মেয়ে জন্মের পরেই আপনজনের কাছে এতটা অনাকাঙ্ক্ষিত ছিল, তার ভবিষ্যতে যন্ত্রণার সিঁড়ি যে আগেই বিধাতা নির্ধারণ করে রেখেছিল তার বলার অপেক্ষা রাখে না। সৌমিলি বাবা মায়ের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল অজয় বলে একটা কাপড় দোকানের কর্মচারীকে। বড় মামির কাছে শ্যামলী শুনেছিল ওর বাবা নাকি টাকার লোভেই ওর মাকে বিয়ে করেছিল। শ্যামলী হবার আগে থেকেই ওর বাবা মায়ের মধ্যে আর বনিবনা হচ্ছিল না। শ্যামলী হবার পর সেটা আরও চরম আকার ধারণ করে। অজয় বলতে শুরু করে শ্যামলী ওদের মেয়ে হতেই পারে না। অজয়ের নিজের সৌম্যকান্তি চেহারা, সৌমিলির দুধে আলতা গায়ের রং, শ্যামলী কি করে কাকের মতো কালো হতে পারে? নিশ্চয়ই সৌমিলির কোনো অবৈধ সম্পর্কের ফসল এই শ্যামলী। সৌমিলি নাকি চালাকি করে অজয়ের নামে সেটা চালিয়ে দিচ্ছে। যে কোনো একটা ছুতো ধরে সৌমিলিকে অজয় প্রায় মারধর করত। মদ, জুয়া, গাঁজা থেকে শুরু করে কোনো নেশাই বাদ ছিল না অজয়ের। সৌমিলির কাছে বারে বারে টাকারও দাবি করত অজয়। সৌমিলির জীবনটা যখন নরক হয়ে উঠেছিল তখন মণিমোহন বাবুর তৎপরতাতেই কোনো রকমে সৌমিলি অজয়ের অত্যাচার থেকে রক্ষা পেয়েছিল। তবে শ্যামলী চির অভাগী হয়েই রয়ে গেছিল। মণিমোহন মুখার্জি অনেক টাকা খরচ করে মেয়ের দ্বিতীয়বার বিয়ে দিয়েছিলেন, কিন্তু শ্যামলীর দ্বিতীয় বাবা নীলেশ দত্তের শর্ত অনুসারে ওকে পড়ে থাকতে হয়েছিল ওর দাদুর কাছেই। নীলেশ দত্ত শ্যামলীর কোনো দায়িত্ব নিতে অস্বীকার করেছিল। সেই 3 বছর বয়স থেকেই শ্যামলীর জীবন সংগ্রাম শুরু হয়েছিল। মাকে ছাড়া দিম্মার কাছেই বড় হয় শ্যামলী। কিছুদিন পর শ্যামলীর ছোট মামারও বিয়ে হয়। বড় মামির দ্বিতীয়বার ছেলে হয়। ওদের সংসার যতই বড় হতে থাকে ততই গুরুত্বহীন হয়ে পড়তে থাকে শ্যামলী। সৌমিলির নতুন শ্বশুরবাড়ির শর্ত মাফিক শ্যামলী কোনোভাবেই যোগাযোগ রাখতে পারেনি ওর মায়ের সাথে। শুধু শুনেছিল ওর একটা ভাই হয়েছে, ঠিক ওর মায়ের মতোই ফুটফুটে দেখতে ওর ভাই। সৌমিলিও চায়নি ওর সাধের সংসারে শ্যামলীর মতো অপয়া অতীতের কালো ছায়া পড়ুক। শ্যামলী 2 মামার সংসারে উঠতে বসতে শুধু বকুনি খেত। বড় মামি দাঁত খিচিয়ে বলতো, নিজের বাপ মা কেউ তো সাথে নিয়ে গেল না, ঝামেলা এসে পড়লো আমাদের ঘাড়ে। ছোট মামিও বিয়ের পর থেকে দেখতো একজন অনাকাঙ্ক্ষিত বাড়তি মানুষ ওদের পরিবারের অন্ন ধ্বংস করতে 12 মাস মজুদ থাকে। মাত্র 7 বছর বয়সেই রাক্ষসী, অলক্ষী, কালী, শাকচুন্নি শব্দগুলোর ভিড়ে ওর নামটাই প্রায় হারিয়ে যেতে বসেছিল। 2 মামির গল্পের মাঝেও একবার শুনেছিল ওর বাবাও নাকি আবার বিয়ে করেছে। নেই শুধু ওরই কেউ। বড় মামির 2 ছেলে রিজু আর সাজুকে
ওদের মায়ের কোলে আদর পেতে দেখে ওরও মনটা মায়ের কোলের জন্য কেঁদে উঠত। কিন্তু ভাগ্য যে ওর পথ রুদ্ধ করে দাঁড়িয়েছিল। মণিমোহনবাবু বুঝেছিলেন ওখানে পড়ে থাকলে শ্যামলীর পড়াশোনাও আর হবে না। দিনের পর দিন পরিবারের সবার চোখের বিষ হয়ে উঠছিল শ্যামলী। মামারা ওকে বোঝা ভাবত, আর মামিদের কাছেও ছিল চক্ষুশূল। মণিমোহন বাবুই ওর হস্টেলে থেকে পড়াশোনা করার ব্যবস্থা করে দেন। সেই যে শ্যামলীকে সংসার আর পরিবারের মায়া ছাড়তে হয়েছিল, আজও অবধি কখনো তার নসিব হয়নি। বছরে 2 থেকে 3 বার হস্টেল থেকে বাড়ি আসতে পেত শ্যামলী। তার মধ্যে একবার কালী পুজোতে মুখার্জি বাড়িতে খুব ঘটা করে কালী পুজো হতো। আরও অনেক আত্মীয় পরিজন আসত। কালী পুজো আর ভাইফোঁটার দিনগুলো হৈ হৈ করে মোমবাতি জ্বালিয়ে বাজি ফাটিয়ে ভোগ খেয়ে কাটিয়ে দিত। তারপর আবার সে হস্টেলে ফেরা, পড়াশোনা, কঠোর নিয়ম আর অনুশাসনে বাঁধা জীবন, যেখানে না ছিল মায়ের আদর, না তো বাবার স্নেহ। শ্যামলী নিজের অজান্তেই হয়ে গেছিল ভীষণ চুপচাপ আর একা। বন্ধু পাতাতেও ওর ভয় করত, আর কালির মতো গায়ের রং দেখে ওর সাথে বন্ধুত্বের সেইভাবে কেউ আগ্রহী ছিল না। ঠিক এরকমই এক সময় ওর বন্ধু হয়ে এসেছিল প্রদীপ। শ্যামলীর সাথে একই স্কুলে পড়তো প্রদীপ। ক্লাস 4-এ ওঠার সময় সেকশন চেঞ্জ হয়ে আলাপ হয়েছিল প্রদীপের সাথে। প্রদীপ অবশ্য হস্টেলে থাকতো না, বাড়ির থেকে স্কুল আসা যাওয়া করত। শ্যামলীর গায়ের রঙে ওর সাথে বন্ধুত্ব কোনো ফারাক পড়েনি প্রদীপের। উল্টে বলতো, তোর কি সুবিধা রে শ্যামলী, হাইড অ্যান্ড সিকে তুই ঘরের কোণে লুকিয়ে থাকলেও কেউ তোকে খুঁজে পাবে না। শ্যামলী প্রদীপের কথা শুনে কখনো ওর সাদা ঝকঝকে দাঁত বার করে হাসত, কখনো আবার মারতে যেত। প্রদীপ ওকে রাগাতো। আচ্ছা শ্যামলী, যারা ভূতের বউ হয় তাদের কি বলে, ভূতনি না পেতনি? তাদের সবারই কি এরকম একমাথা ঘন কালো চুল থাকে, বাঁকা কঞ্চির মতো টানা চোখ হয়, আর সাদা কচ পাথরের মতো দাঁত? প্রদীপ জানতো শ্যামলীর চুলে হাত দিলেই ও হাতের কাছে যা পাবে তাই নিয়ে তাড়া করবে। কখনো যদি শ্যামলী প্রদীপের উপর রাগ করে অন্য বেঞ্চে গিয়ে বসতো, তো প্রদীপ ঠিক তার পরের দিন ওর মাকে পটিয়ে শ্যামলীর প্রিয় কড়াইশুঁটির কচুরি টিফিনে নিয়ে এসে খাওয়াতো। শ্যামলীর একঘেয়ে অন্ধকার জীবনে প্রদীপ ছিল এক মুঠো জ্যোৎস্নার আলো। বাগনান, উলুবেড়িয়ার মতো চেনা স্টেশনগুলো দিয়ে হুসহুস করে ও ট্রেনটা পেরোতেই শ্যামলী বুঝতে পারল ও প্রায় পৌঁছে গেছে। ব্যাগ থেকে ফোনটা বার করে প্রদীপকে রিং করতে গিয়েও মনে মনে বিড়বিড় করলো, উল্লুক একটা, যা, তোকে ফোন করেও লাভ নেই। তারপর হেসে ভাবল, সত্যি ওর পাগল বন্ধুটা কত বড় হয়ে গেল। প্রদীপও যে বিয়ে করে কারো দায়িত্ব নেবে ভাবলি ওর হাসি পেয়ে যায়। কতবার ছেলেটা স্কুলে বই খাতা ফেলে ঘর পালাতো, শ্যামলী সবকিছু গুছিয়ে হস্টেলে নিয়ে এসে রাখতো। পরের দিন আবার স্কুলে গিয়ে প্রদীপের ব্যাগে সব ভরে দিত। প্রদীপ এমনই ছেলে ছিল যে একটা ধন্যবাদও নিজের থেকে জানাতো না। প্রদীপের মা শোভনা দেবী জানতে পারলে ওকে বকুনি দিয়ে স্কুল পাঠিয়ে বলতো, শ্যামলীকে থ্যাংক ইউ বলবি আর এই আচারের শিশিটা উপহার দিবি। তোর জন্য কত করে বলতো মেয়েটা। প্রদীপ তো স্কুল ফাঁকি দিয়ে কতবার স্কুলের মাঠে খেলে বেড়াতো। শ্যামলী তখন নিজের সাথে সাথে প্রদীপের জন্য ক্লাসের পড়ার কপি করে দিত। ছোটবেলায় স্কুলে পড়ার সময় শ্যামলী কখনো প্রদীপের বাড়ি না গেলেও শোভনা দেবী ওকে চিনতেন ওর ঝকঝকে সুন্দর হাতের লেখার গোছানো স্বভাবে। শ্যামলীও জানতো মাসিমা খুব ভালো রান্না করতে পারেন, আর ভালো কিছু তৈরি করলে ঠিক প্রদীপের ব্যাগে সেটা ওর জন্য দিয়ে পাঠান। প্রদীপের মায়ের সাথে শ্যামলীর সামনাসামনি প্রথম দেখা হয়েছিল ক্লাস 11-এ পড়ার সময়। তখনই প্রথম হস্টেলের বাইরে বেরিয়ে টিউশন যাওয়ার অনুমতি পেয়েছিল শ্যামলীরা। একদিন ম্যাথের টিউশন তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়াতে ফেরার সময় প্রদীপই বলেছিল, মা তোকে রোজই নিয়ে আসতে বলে, আজ যাবি? শ্যামলী ছিল ভালোবাসার চিরকাঙাল, খুব সহজেই রাজি হয়ে গেছিল। শোভনা দেবীর সাথে প্রথম দেখা হতেই ওর চিবুকে হাত রেখে শোভনা দেবী বলেছিলেন, ও মা, এতদিন ধরে আমি যা ভেবেছি তার থেকেও বেশি সুন্দর। জীবনে মনে হয় সেদিনই প্রথম শ্যামলী কারো কাছ থেকে নিজের সম্পর্কে সুন্দর শব্দটা শুনেছিল। নিজের কানকে ওর বিশ্বাস হচ্ছিল না। ছলছলে চোখে একদৃষ্টে তাকিয়েছিল শোভনা দেবীর দিকে। উনি শ্যামলীকে নিজের হাতে কড়াইশুঁটির কচুরি খাইয়ে দিয়ে বলেছিলেন, প্রদীপকে কতবার তোকে নিয়ে আসতে বলেছি, জানিস ছেলেটা এত হিংসুটে, তোকে নিয়েই আসতে চাইনি। আসলে একলা একলা বড় হলে যা হয়, আমরা সব 3-4টে করে ভাই বোন একসাথে বড় হয়েছি, কত মিলেমিশে থাকতাম, ভাগাভাগি করে থাকতাম, খেতাম। আরও একা একা সবটা পেয়ে একটা আস্ত বাদর হয়েছে। তোর যখন কড়াইশুঁটির কচুরি খেতে মন চাইবে চলে আসবি তো।
শ্যামলী অপলক দৃষ্টিতে শোভনা দেবীর দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। আর তারপর থেকে অগণিতবার প্রদীপদের বাড়িতেও গেছে। সেটা যে কড়াশুটির কচুরি লোভে নাকি মায়ের আদুরে স্পর্শ পাওয়ার জন্য তাও নিজেও জানে না। তাই তো মনে মনে কলকাতা কখনো না আসার শপথ করেও আজও কলকাতা এসেছে ওই মাতৃরূপী মাসিমার জন্যই। হাওড়া স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে এসে ট্রেনটা থামতেই শ্যামলীর ভাবনারা আবার কোথায় যেন হারিয়ে গেল। তাহলে ভূতে টুতে ধরেনি বলছিস? প্রদীপের দিকে কটমট করে তাকিয়ে শ্যামলী বলল, তোর থেকে বড় ভূত পুরো কলকাতায় আর একটা আছে যে আমাকে ধরবে। প্রদীপ হাসতে হাসতে শ্যামলীর একটা ব্যাগ নিজের কাঁধে তুলে ট্রলি ব্যাগটা অন্য হাতে নিতেই শ্যামলী বলে উঠল, বাব্বা, মাসিমা বলে পাঠিয়েছেন নিশ্চয়ই। প্রদীপ কিছু বুঝতে না পেরে শ্যামলীর দিকে তাকিয়ে বলল, কি কি বলে পাঠিয়েছে? শ্যামলী ওর নিজের ব্যাগ দুটোর দিকে ইশারা করে বলল, এই যে। প্রদীপ সাথে সাথে একগাল হেসে বলল, ধুর, ও তো এমনি, তোর এতটা জার্নি তাই ভাবলাম। শ্যামলী হাসি হাসি মুখে বলল, ও বুঝেছি বুঝেছি, এসব বিয়ের প্রি এফেক্ট তাই না? এতদিনে তবে বাদর থেকে মানুষ হচ্ছিস। যাক, মেয়েটার দম আছে বলতে হবে, নয়তো তোর মতো গাধাকে ঘোড়া করা। প্রদীপ মুখটা গম্ভীর করে বলল, এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই রে। শ্যামলীর সাথে সাথে বলল, হ্যাঁ তো আমাদের মানে মানুষের আবার ভালো করে? তোরা কেন যে বুঝিস না। প্রদীপ ট্রলি ব্যাগের হ্যান্ডেলটা টেনে বলল, আসার সাথে সাথে শুরু করে দিলি? আচ্ছা, আমি মানুষ নয় তো কি, বল নাকি? যে কোনো একটাই বলবি, বলে দিলাম। ওই কখনো বাদর, কখনো উল্লু, কখনো গাধা, ওইসব চলবে না। শ্যামলী এবার দাঁত বার করে হাসতে হাসতে প্রদীপের গাল দুটো টিপে দিয়ে বলল, একদম একদম একটাই বলবো, মানে যেটা তোকে মাসিমা বলে ওটাই ঠিক, ভোদর। প্রদীপ গোল গোল চোখে কয়েক সেকেন্ড শ্যামলীর দিকে তাকিয়ে রইল। তারপরে ওকে হাসতে দেখে নিজেই চুপচাপ শান্ত হয়ে ব্যাগ দুটো নিয়ে প্ল্যাটফর্মে হাঁটতে লাগলো। শ্যামলী জিজ্ঞাসা করলো, এই তোর বউয়ের নামটা এবার তো বল। প্রদীপ রাগ ঝেড়ে বলল, ভূতনি। শ্যামলী হেসে বলল, ওটা তো আমাকে বলিস। দেখ, তুই কিন্তু বলেছিলি কলকাতা এলে সবটা বলবি। আমি কিন্তু আমার শপথ ভেঙে কলকাতা এসেছি। বিজ্ঞভাবে প্রদীপ বলল, ঠিক সময় সবটাই বলবো। শ্যামলী বাচ্চা মেয়ের মতো এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে ঝোঁক করলো, না না, আমাকে এখনই বলতে হবে, ওসব বুঝি না। প্রদীপ একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে, তুই তো মায়ের কথাতে এসেছিস, মাকে গিয়ে জিজ্ঞাসা করে নিস। প্রদীপ কিছুটা এগিয়ে যেতেই শ্যামলী ওর পিছনে ছুটতে ছুটতে গিয়ে বলল, আরে বিয়েটা তো তোর নাকি, আমি কি মাকে গিয়ে জিজ্ঞাসা করতে পারি ভোদর তার গার্লফ্রেন্ডকে কোথায় খুঁজে পেল? প্রদীপ আরেকবার ঘাড় ঘুরিয়ে শ্যামলীকে দেখলো, তারপর চলতে লাগলো। শ্যামলী অবশ্য ওর জেরা জারি রাখলো, আরে বলবি তো কোথায় প্রথম দেখা? মাসিমা বলছিলেন তোরই পছন্দে সব হচ্ছে, ওনারা পরে দেখেছেন, তাহলে তো লাভ কেস অবশ্যই, কিন্তু কবে হলো সেটাই তো আমি জানলাম না। হ্যাঁ রে, মেয়েটা কি করে? প্রদীপ ঘাড় ঘুরিয়ে আলতো করে হেসে বলল, বাঁশবাগানের মাথায় বসে পা দোলায়। বিরক্ত হয়ে শ্যামলী বলল, ধুত্তর, বল না কেমন দেখতে রে? প্রদীপ শান্ত স্বরে বলল, ওই তো ঘন কালো চুল, বাঁশকঞ্চির মতো চোখ, কচ পাথরের মতো দাঁত। দাঁত মুখ খিচিয়ে শ্যামলী বলল, এবার কিন্তু সত্যি মার খাবি, বল না কেমন দেখতে? ফোনেও তো একটা ছবি পাঠালি না, আসার পরেও বলছিস না। প্রদীপ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উফ, তোর জন্য রাতের ঘুমটা মাটি করে স্টেশন এলাম, দেখছিস দুটো ব্যাগ উঠিয়ে নিয়ে যাচ্ছি, তারপরেও শুধু একই কথা বকে যাচ্ছিস। চল না, পরে সব বলবো বলছি তো। শ্যামলী মুখে একটা চুকচুক আওয়াজ করে বলল, আরে অত চাটছিস কেন? সে তো তোর পরিশ্রমের জন্য আমি মাসিমাকে গিয়ে কমপ্লিমেন্ট দিয়ে দেব যে তার ভোদর এখন মানুষ হতে শুরু করেছে। প্রদীপ আর কথা না বাড়িয়ে সোজা ব্যাগগুলো নিয়ে গিয়ে তুলল নিজের গাড়িতে। তারপর গাড়ির পিছনের দরজাটা খুলতেই শ্যামলী অবাক হয়ে ওর দিকে তাকালো। প্রদীপ গম্ভীর গলায় বলল, পাশের বউয়ের জন্য রিজার্ভ আছে তাই। শ্যামলী হাসতে হাসতে গাড়িতে উঠে গেল। রাত্রি প্রায় 10টা বাজে। শ্যামলী দেখছিল তিলোত্তমা মহানগরী আসন্ন দীপাবলির আলোয় সেজে উঠেছে ঠিক আগের মতোই, যেমন ছোটবেলায় মামাবাড়ির ছাদে ওরা ভাই বোনেরা মিলে রকমারি রঙের টুনি বাল্ব সাজাতো। কত স্মৃতি যে মিশে আছে এই শহরটার আকাশে বাতাসে। দিম্মা মারা গেছিল যখন শ্যামলী সবে ক্লাস 8-এ পড়ে।
চিরতরে হারিয়ে গেছিল ওর সেই কোলটাও, যেখানে মাথা রেখে চোখ বন্ধ করলে মনে হতো কেউ অন্তত আছে, যার কোলে মাথা দিয়েও মাকে অনুভব করতে পারে, যার মুখে মায়ের গল্প, মায়ের ডাকনামটা শুনতে পায়। তারপরেও দাদু যতদিন বেঁচে ছিল ওর জন্য মামাবাড়ির দুয়ার বন্ধ হয়ে যায়নি। দাদু মারা যাবার পরেই আরও বেশি করে বদলে গেছিল ওর মামা মামিদের সাথে সম্পর্ক। শ্যামলী তখন সবে ইঞ্জিনিয়ারিং পাশ করে জব জয়েন করেছে, ব্যাঙ্গালোরে পোস্টিং। যতক্ষণে ও দাদুর অসুস্থতার সংবাদ শুনে কলকাতায় এসে পৌঁছেছিল ততক্ষণে দাহকার্য সম্পন্ন হয়ে গেছে। শেষ দেখাটাও হয়নি সেই মানুষটার সাথে, যার জন্য ওর অস্তিত্ব টিকেছিল এই পৃথিবীর মাটিতে। যেই মানুষটা শ্যামলীর রূপ, রং, পরিচয় সবকিছুকে অগ্রাহ্য করেও অনাথ হতে দেয়নি, সেই মানুষটাকে অন্তিমবারের জন্য দেখার সৌভাগ্য হয়নি শ্যামলীর। দুর্ভাগাদের জীবন হয়তো এরকমই হয়। শ্যামলীর বাবা মা কেউ না থাকলেও মণিমোহন মুখার্জি ওনার দায়িত্ব পালন করেছিলেন জীবনের শেষ দিন অবধি। শ্যামলীকে প্রতিষ্ঠিত হতে দেখেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। শ্যামলীর বিয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে গেছিলেন 2 ছেলেকে। তার সাথে শ্যামলীর বিয়ের খরচের জন্য ওর নামে বড় অঙ্কের সেভিংস। উঠে পড়ে লেগেছিল শ্যামলীর 2 মামা ওর বিয়ে নিয়ে ব্যবসা করতে। যতটা কম টাকার অঙ্কে শ্যামলীর বিয়ে দিতে পারত ওরা, শ্যামলীর বিয়ের জন্য রেখে যাওয়া অর্থ থেকে ততটাই বেশি লাভবান হতে পারত যে। শুরু হয়েছিল শ্যামলীর জীবনের নতুন এক অগ্নি পরীক্ষা। বারে বারে কলকাতা আসা, সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসা, নিজেকে পণ্য হিসেবে তুলে ধরা, মামাদের দরদামের সাক্ষী থাকা, আত্মসম্মান বিকিয়ে দিয়ে বিয়ের জন্য অপেক্ষা করা। প্রদীপ অনেকবার বলেছিল, তুই এভাবে বারে বারে অপমানিত হতে আসিস না। শ্যামলী যে কিছুতেই মামাদের মুখের উপর কিছু বলতে পারতো না। প্রদীপকে শ্যামলী বলতো, আমি যে ওদের কাছে ঋণী রে, ওরা না থাকলে হয়তো আমি আজ বেঁচেই থাকতাম না। ছোট থেকে বাবা মা ছিল না, অনেক করেছে আমার মামারা। বাইরে যাই বলুক, অন্তরে প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছিল শ্যামলী। পাত্রপক্ষ যখন ওকে সামনে রেখে বলতো, মেয়ে তো বেশ কালো, 10-এর নিচে কি করে হয় বলুন তো। বড় মামি বলতো, বুঝতেই তো পারছেন বাবা মা নেই, সবই তো আমাদের উপর, কোথা থেকে কি করব। পাত্রপক্ষদের মধ্যে আবার কেউ কেউ শ্যামলীর আসল বাবা মায়ের কথাও জানতো। তারা বলতো, জন্ম পরিচয়েরও তো ঠিক নেই, তারপরে আবার কয়লার মতো গায়ের রং। টাকার অঙ্কে বারবার দাঁড়িপাল্লায় ওঠানামা করতে করতেই এক জায়গায় শ্যামলীর বিয়ে ঠিক হয়ে যায়। আশীর্বাদের সময় পাত্রপক্ষ শ্যামলীকে হঠাৎ করেই বলে, তোমার মা তো শুনেছি দ্বিতীয় পক্ষকে ছেড়েও আবার কোথায় পালিয়ে গেছে, তা তোমার সংসারে মতি হবে তো, নাকি মায়ের মতো তুমিও বারবার সংসার ভেঙে অন্য কারো হাত ধরবে? দেখো, বিশ্বাসে কিন্তু ঘর চলে, তুমিও যদি ওই রকম কাজ করো। শ্যামলীর মনে হচ্ছিল ওর কানে কেউ গরম সীসা ঢেলে দিচ্ছে। দোষী কি শুধু ওর মা একাই ছিল? অজয় সরকার ছিল না? তার নাম তো কেউ নিচ্ছে না। শ্যামলী ভেবেছিল মামারা অন্তত কিছু প্রতিবাদ করবে। তার জায়গায় বড় মামি বলেছিল, আরে ওর মা ছিল সুন্দরী, তাই স্বভাবও তেমন ছিল। শ্যামলীর রং তো চাপা, অত ভাবছেন কেন? আর ওর গায়ের রঙের জন্যই তো এত টাকা দিচ্ছি আমরা। বাজারের আলু বেগুনের মতো মনে হচ্ছিল ওর নিজেকে, যেন কেউ বলছে আগের বারের বেগুনগুলো পোকা লাগা ছিল, দরটা ঠিক হচ্ছে না। সৌমিলের শ্যামলীর প্রতি এত অন্যায়ের পরেও ও কিছুতেই মায়ের অপমান সহ্য করতে পারেনি। তাই তো আশীর্বাদের গলার হারটা ফেরত দিয়ে বলেছিল, অতীত ঘেটে বারে বারে ময়লা টানা যাদের অভ্যেস, তাদের ঘরে বিশ্বাস বলে কিছু আছে বলে তো আমারই বিশ্বাস হয় না। আর আপনাদের কথা মতো বিশ্বাস না থাকলে সংসারও হয় না। কাজেই পাত্রপক্ষ উঠে চলে গিয়েছিল, কিন্তু তারপরে নেমে এসেছিল শ্যামলীর উপর তুমুল ঝড়। কিরে, ঘুমিয়ে গেলি নাকি? পুরনো কথা ভাবতে ভাবতে গাড়ির নরম সিটে হেলান দিয়ে সত্যি তন্দ্রা মতো এসে গেছিল শ্যামলীর। গলাটা ঝেড়ে বলল, না, ঘুমোবো কেন? তোকে কিছু জিজ্ঞাসা করলেও তো ঠিক মতো উত্তর দিচ্ছিস না, তাই। প্রদীপ ড্রাইভ করতে করতেই বলল, সেটাই আমিও ভাবি। তুই কথা বললেও মনে হয় ভূতনি ঘাড়ে চেপে আছে, আর না বললেও মনে হয় চারিদিক নিরালা শুনশান। ভূতনি এবার ঘাড়ে চাপলো বলে প্রদীপ কথাটা বলে নিজেই হাসলো। শ্যামলীর কাছে অবশ্য তেমন কোনো প্রত্যুত্তর পেল না। একটু পরে অন্যমনস্কভাবে শ্যামলী জিজ্ঞাসা করলো, নিস্তারিণী কটেজে গিয়েও কোনো খোঁজ পাসনি বল? নিস্তারিণী কটেজের কথাটা শুনেই গাড়িটা স্লো হয়ে গেল। গলা ঝেড়ে প্রদীপ বলল, তুই অত চিন্তা করিস না শ্যামলী, মাসিমা যেখানে আছেন নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলী উদাস চোখে তাকিয়ে রইল জানালার বাইরের দিকে। 4 বছর আগে শ্যামলী জানতে পেরেছিল ওর মা সৌমিলি দ্বিতীয় পক্ষের স্বামী নীলেশ দত্তের সঙ্গেও এখন আর থাকে না। পাত্রপক্ষ সেদিন উঠে চলে গেলে যখন মামা মামিরা মিলে বারে বারে শ্যামলীকে দোষারোপ করছিল এত ভালো একটা সম্বন্ধ ভেঙে দেওয়ার জন্য, তখন শ্যামলী ভাবছিল ওর মা তাহলে এখন কোথায় আছে, কি করছে। বড় মামি সেদিন অধৈর্য হয়ে বলেই ফেলেছিল মণিমোহন মুখার্জির সত্যিটা। শ্যামলীর বিয়ের জন্য রেখে
যাওয়া টাকার অঙ্ক আর মামাদের দায়িত্বের কথাটা। শ্যামলী অবাক হয়ে তাকিয়ে দেখছিল সেই দুই দাদাকে, যাদের বোন নিখোঁজ জেনেও তারা ভাবলেশহীন। বড় মামাকে প্রশ্ন করেছিল শ্যামলী, আমার মা কোথায় আছে এখন বড় মামা? শ্যামলীর বড় মামা বলেছিল, দেখ আমরা সকলেই সংসারী মানুষ, আর তাছাড়া তোর বিয়ের কথাও তো ভাবতে হচ্ছে। ওইসব নোংরা কেচ্ছা আর সংসারে নতুন করে টেনে না আনাই ভালো। ছোট মামা বলেছিল ওর মা নাকি 1.5 বছর আগেই দত্ত বাড়ি থেকে বেরিয়ে কোথাও নিরুদ্দেশ হয়ে গেছে। তাছাড়া কিছুদিন ধরেই তার মাথারও চিকিৎসা চলছিল। শ্যামলীর আর মনে হয়নি এই স্বার্থপর মানুষগুলোর কাছে ও কোনোভাবে ঋণী। দৃঢ় স্বরে শ্যামলী বলেছিল, থাক, তোমাদের আর না তো মায়ের খোঁজ করতে হবে, না তো মেয়ের বিয়ের। দাদুর টাকাটা পাওয়া নিয়েই যদি সমস্যা হচ্ছে তো বলবে, কোথায় সাইন করতে হবে করে দেব। ছোট মামি অবাক হয়ে বলেছিল, আর তোর বিয়ে হবে কি করে? শ্যামলী হেসে বলেছিল, এমন পোড়া দেশে আমার মতো একটা ভূস্যকালীর বিয়ে না হলে কারো কিছু এসে যাবে না। তাছাড়া আমি আমার নিজের দায়িত্ব নিতে তো সক্ষম, কারো ঘরে পণ্য হবার প্রয়োজন নেই। বড় মামা একটু জোর করার চেষ্টা করেছিল, আমাদের একটা দায়িত্ব আছে। তাছাড়া বাবা বলে গেছিলেন তোর বিয়ের ব্যাপারে। শ্যামলী হাসতে হাসতে বলেছিল, যারা নিজের বোনের খোঁজ রাখতে পারে না, দায়িত্ব নিতে পারে না, তারা নেবে ভাগ্নির দায়িত্ব? থাক, মিথ্যে সহানুভূতি আর দেখিয়ে কাজ নেই। সেই শেষ সম্পর্কের শেষ সুতোটুকু ছেড়ে 4 বছর আগে বেরিয়ে গেছিল শ্যামলী। তারপর আর এই শহরে আসেনি, যেই শহরটা শুধু একটার পর একটা মানুষকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছে, বিনিময়ে দিয়েছে ছলনা, প্রতারণা আর অপয়া মেয়ের খেতাব। সেই শহরটাকে ও আর চায়নি। গাড়িটা এসে থামলো প্রদীপদের বাড়ির বিশাল গেটটার সামনে। অনেকদিন পরে প্রদীপদের বাড়িতে এসেছে শ্যামলী। শোভনা দেবী আর প্রদীপের বাবা সুধাংশু বাবু দুজনে ভীষণ খুশি। শোভনা দেবী তো সকালে হাত মুখ ধুয়ে শ্যামলীকে বসিয়ে দিলেন গরম গরম কড়াইশুঁটির কচুরির সামনে। তারপরে আক্ষেপ করে বলতে লাগলেন, কত বছর হয়ে গেল আর কেউ বলে না মাসিমা আচার শেষ হয়ে গেছে, শিশিটা প্রদীপকে দিয়ে পাঠিয়ে দেব, ভরে দেবেন। শ্যামলীও ছলছলে চোখে বলল, আপনার হাতের কচুরি আচার সবই খুব মিস করি, বিশ্বাস করুন, কিন্তু কাজের এত চাপ যে। শোভনা দেবী বকুনি দিয়ে বললেন, তুই চুপ কর, মিথ্যের বাহানা আর দিস না। আমি কিছু জানি না ভেবেছিস? তুই ইচ্ছে করেই ওখানে পড়ে আছিস। 6 বছর হয়ে গেল এখনো ট্রান্সফার পাসনি, এটা বিশ্বাস করতে হবে। নিতাই সেদিন করে জয়েন করে ট্রান্সফার নিয়ে কলকাতা সেক্টরে চলে এলো। শ্যামলী দীর্ঘশ্বাস ফেলে বলল, মাসিমা, নিতার তো পরিবার পরিজন সবাই এখানেই আছে, আমার তো আর। শ্যামলী থেমে যেতেই শোভনা দেবী বললেন, সে কি আর আমি না জানি? যতই হাতে করে খাইয়ে দিই, ভালোবেসে নিজের করে নিই, পর কি আর আপন হয় রে? আমরা তো কেউ নই। শ্যামলী কিছু বলতে যাচ্ছিল, তার আগেই শোভনা দেবী বললেন, থাক থাক, আর কিছু বলতে হয়নি, খেয়ে নে। ভোদরটাকে তো বেলা অবধি না ডাকলে নাক ডাকিয়ে ঘুমোবে। 7 কুড়ের 1 কুড়ে জুটেছে আমার ঘরে। শ্যামলী জানে শোভা দেবী এরকমই, ছোট থেকে নিজের মেয়ের মতো ভালোবাসে শ্যামলীকে, কিন্তু কোনো সম্পর্ক ছাড়া প্রদীপদের বাড়িতে আসাটাও যে বড় হয়ে যাওয়ার পর অশোভনীয় লাগে। আর যেখানে নিজের আপনজনের কাছেই শ্যামলী বোঝা হয়ে গেছিল, সেখানে অন্য কারো কাছে বিনা সম্পর্কে থাকার সাহসও যে ওর নেই। প্রদীপকে দেখতে পেয়ে হাঁক দিল শ্যামলী, কি রে আলসে, বউ ওঠালো না মা? প্রদীপ স্যান্ডো গেঞ্জি পরে উস্কো খুস্কো চুলে হাই তুলতে তুলতে বলল, বউয়ের আমার নিয়ে ভাবার অত সময় নেই। কি করব বল? শ্যামলী হাসতে হাসতে বলল, আরে তোর বউয়ের ঠিকুজি কুষ্টিটা এবার তো দে, মিলিয়ে দেখি। প্রদীপ মাথা চুলকোতে চুলকোতে বাথরুমে চলে গেল। শ্যামলী ঠিক করেই এসেছে, শুধু প্রদীপের এনগেজমেন্ট নয়, কলকাতা এসেছে যখন আরও একবার ওর মাকে খোঁজাখুঁজি করবে। ওদের অফিসের কলকাতা ব্রাঞ্চের কয়েকজনের মাধ্যমে আগেও একবার খবর পেয়েছিল শ্যামলী, ওর মা উড়িষ্যার কোনো একটা এনজিওতে আছে, কিন্তু সেখানে গিয়েও খোঁজ পায়নি। পরে আবার কলকাতার নিস্তারিণী কটেজের খোঁজ দিয়েছিল ওর পরিচিত একজন, তখন প্রদীপকে পাঠিয়েছিল, কিন্তু তাতেও লাভ হয়নি। পুলিশে মিসিং ডায়েরি করেছিল নীলেশ দত্তের বাড়ির থেকে, তারও কোনো প্রোগ্রেস হয়নি। আজকের যুগে মানসিকভাবে সুস্থ সচেতন মানুষ হারিয়ে গেলে খোঁজ পাওয়া যায় না, আর একজন মানসিক ভারসাম্যহীন মানুষ 5.5 বছর আগে হারিয়ে গেছে, তার খোঁজ পাওয়ার আশা যে কতটা ক্ষীণ সেটা শ্যামলী নিজেও জানে, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওর জীবনে তো আর একটা মাত্রই উদ্দেশ্য, ওর মাকে খুঁজে পাওয়া। জীবনে আর কি বা পাওয়ার আছে? শোভনা দেবী শ্যামলীকে খাবার নিয়ে বসে বসে চিন্তা করতে দেখে পাশ থেকে বললেন, কি রে, সব ঠান্ডা হয়ে গেল তো, তুই এখনো খেতেই শুরু করলি না? শ্যামলী তাড়াতাড়ি কচুরিতে সবজি লাগিয়ে মুখে পুড়ে বলল, মাসিমা, আপনার হাতের খাবারের স্বাদ কিন্তু একই রকম, একটুও বদলায়নি। শোভনা দেবী হেসে বললেন, তোর সেই গোছানো স্বভাবটাও তো একই রকম রয়ে গেছে। এসেই প্রদীপের টেবিলটা সাজিয়ে ফেলেছিস। শোভনা দেবীর হাসি আর চোখের ইশারাটা একটু
অন্যরকম লাগতেই অস্বস্তিতে পড়ে গেল শ্যামলী। কোনো রকমে মুখেটা শেষ করে বলল, না আসলে অনেক বছর আসেনি তো, তাই ওর স্টাডি রুমে গেছিলাম। দেখলাম বই খাতা ল্যাপটপ চার্জার সবকিছু অগোছালো হয়ে পড়ে আছে, তাই একটু। শোভনা দেবী শ্যামলীর মাথায় হাত রেখে বললেন, ভালোই তো করেছিস, আমি কি আর একা পারি সব? বয়স হচ্ছে তো, ওর বাবা রিটায়ার করলে কি হবে, সারাদিন তো তার বাগানেই কাটে। এই দেখ না, সকাল থেকে বাগানে গিয়েই পড়ে আছে, আর কুড়েটা তো এই ঘুম থেকে উঠলো। শ্যামলী তাড়াতাড়ি করে বললেন, আর কেন চিন্তা করছেন মাসিমা, এবার তো প্রদীপের বউ আসছে, সব সাজিয়ে ফেলবে। শোভনা দেবী ওই প্রসঙ্গে আর কিছু বললেন না, হেসে বললেন, তুই খেয়ে নে, ভোদরটা আজ ছুটি নিয়েছে। তোকে কোথায় নিয়ে যাবে বলছিল? তোর মনে ছিল দক্ষিণেশ্বরের কথা? আই অ্যাম রিয়েলি ইমপ্রেসড, থ্যাংক ইউ সো মাচ ইয়ার। গাড়ি থেকে নেমে পায়ে পায়ে এগিয়ে গেল শ্যামলী। পিছনে পিছনে প্রদীপও হেঁটে যাচ্ছিল। শ্যামলী আবার বলল, কালী পুজোর ঠিক আগে খুব সুন্দর সেজে ওঠে না জায়গাটা? দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে এসে প্রাণ ভরে শ্বাস টেনে নিচ্ছিল শ্যামলী। খুব ছোটবেলায় দাদু দিম্মার সাথে ওর একবার মাত্র এখানে আসার সুযোগ হয়েছিল। কালী মায়ের কাছে পুজো দিতে এসেছিল ওর দিম্মা। শ্যামলীর জন্ম হয়েছিল কালী পুজোর অমাবস্যার রাত্রে। পাড়ায় অনেকে বলতো তার জন্যই ও কালী মায়ের রং পেয়েছে। প্রদীপকে কলেজে পড়ার সময় শ্যামলী বলেছিল ওর খুব ইচ্ছে আরও একবার দক্ষিণেশ্বরে আসার, তবে সেটা যেও এত বছর পরেও মনে রাখতে পারে শ্যামলী সত্যি কল্পনা করেনি। প্রদীপের দিকে ঘুরে ওর মাথার চুলগুলো নেড়ে দিয়ে বলল, আজ দিল খুশ কর দিয়া তুনে, जो मांगना है मांग ले बेटा। प्रदीप देखছিল শ্যামলী ওর গম্ভীর উদাসী ভাব ছেড়ে উচ্ছ্বসিত প্রজাপতির মতো পঞ্চবটি উদ্যানের সবুজ ঘাসে ঘাসে উড়ে বেড়াচ্ছে। এটাই যে ওর কথা বলার উপযুক্ত সময় সেটা বুঝে গলা ঝেড়ে প্রদীপ বলল, আমার বিয়ের নিয়ে কিছু বলার ছিল তোকে। শ্যামলী প্রদীপের দিকে ঘুরে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, আচ্ছা বেটা, কিছু তো ব্যাপার আছে, আমি আগেই বুঝেছি, না হলে সেই কবে কোন কালে কলেজে পড়ার সময় তোকে দক্ষিণেশ্বরের কথা বলেছিলাম। তোর মতো আলসে কুম্ভকর্ণ সকাল সকাল ঘুম থেকে উঠে শুধু আমাকে সারপ্রাইজ দিতে নিয়ে আসবে, সেটা বিশ্বাসযোগ্য নয়। বলে ফেল, বলে ফেল। প্রদীপ একটা ঢোক গিলে বলল, মা বিয়ের জন্য তাড়া দিচ্ছিল, আর তুই কলকাতা ছেড়ে চলে যাবার পর কেমনই খুব একা একাও লাগতো। বন্ধুর অভাবটা খুব বেশি করে ফিল করছিলাম জানিস, বিশ্বাস কর। মা কয়েক জায়গাতে পাত্রীও দেখেছিল, কিন্তু আমারই মন মানছিল না। শ্যামলী তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ তারপর তোর ড্রিম গার্লকে খুঁজে পেয়ে গেলি, দুম করে প্রপোজও করে ফেললি, তাই তো? আর এসবেই আমাকে আলাদা করে বলবার আর টাইম পাসনি। চল, তোকে মাপ করে দিয়েছি। আরে পাগল, মাপ না করলে আমি কি তোর এনগেজমেন্টে আসতাম? প্রদীপ কিছুতেই বলে উঠতে পারছিল না সবটা, ষড়যন্ত্রেই আটকে যাচ্ছিল ওর কথারা। ও থেমে গেল আবার। শ্যামলী বলতে লাগলো, জানিস এখানে না মা মানত করেছিল যাতে বেটা হয়, ভেবেছিল তাহলে বাবার সংসারে মতি হবে, জুয়া মদ সব ছেড়ে দেবে। বেটা তো হয়নি, উল্টে হলাম আমি। কালো কাকের মতো গায়ের রং, তারপরে আবার মেয়ে। বাবার তো সংসারে মন ফিরল না, উল্টে মায়ের সংসারটাই ভেঙে গেল। নতুন করে সংসার করলো তো আমাকে ফেলে, আর সব দোষ পড়লো আমার ঘাড়ে। প্রদীপ যদিও অনেকক্ষণ ধরে ওর নিজের কথা বলার প্রস্তুতি নিচ্ছিল, শ্যামলীর পুরনো কথাগুলো শুনে একেবারে চুপ করে গেল। শ্যামলী বলতে লাগলো, এই জানিস, তোর মতো গাধা ভোদর ঠোদর রাই ভালো মানুষ খুব বোকা হয়। না হলে বল, এখানে এসে কেউ মানত করে? কালি নিজেই কালো, তারপর আবার মেয়ে, তা সে কোত্থেকে ফর্সা ছেলে সাপ্লাই দেবে? নিজের মতোই তো কাউকে পাঠাবে নাকি? ভাগ্যিস দাদু বুঝেছিল, না হলে তো হাসপাতাল থেকে আমার ঘরে নো এন্ট্রি হয়ে গেছিল। প্রদীপ এতদিন ধরে শ্যামলীকে চেনে, ও জানে শ্যামলীর পুরনো কথা মনে এলে নিজের জীবন নিয়ে এরকম হেয়ালি শুরু করে। আসলে সবই কান্নাদের চোখে আসতে না দেওয়ার ফন্দি। শ্যামলী বলেই যাচ্ছিল, আরে আমাদের মানুষের সেন্স অফ হিউমার দেখ, পুজো করবি মা কালীকে, বউ চাইবি লক্ষ্মী প্রতিমার মতো। গায়ের রং কালো হলেই তখন নাক বড় হয়ে যাবে, নাকি যদি বড় হয় তো সেই নাক নিয়ে কালীকে পুজো করা কেন বাবু? প্রদীপ আরও একবার গলা ঝেড়ে বলবার চেষ্টা করলো, শ্যামলী আমার তোকে বিয়ের নিয়ে সত্যি কিছু বলার ছিল। শ্যামলী এবার নদীর ধারে উদ্যানের একটা জায়গায় বসে বলল, ধুত্তুর, কি তখন থেকে বলার ছিল করছিস? বল না, ঝগড়া করেছিস বউয়ের সঙ্গে? আমাকে মিটোতে দে। একটা ঢোক গিলে প্রদীপ বলল, ইয়ে মানে আমি না এখনো ওকে বলতে পারিনি বিয়ে করব বলে, মানে ভালোবাসি বলে। আসলে তুই এইমাত্র বললি না, মানে ও ঠিক লক্ষ্মীর মতো শান্তশিষ্ট নয়, মা কালীর মতো একটু ডানপিটে গোছের।
চোখ সরু করে প্রদীপের চোখ মুখটা দেখে কিছু বোঝার চেষ্টা করলো শ্যামলী। তারপর ধমক দিয়ে বলল, এই তুই ঝেড়ে কাশবি একটু? আমাকে এনগেজমেন্টের গল্প শুনিয়ে দুদিনের ট্রেন জার্নি করিয়ে ডেকে আনলি, আর বলছিস যার সাথে এনগেজমেন্ট সে জানেই না। শ্যামলীকে থামিয়ে দিয়ে প্রদীপ বলল, আমি তো তোকে 1 মাস আগেই বলেছিলাম দিওয়ালির সময় ফ্লাইট বুক করে রাখতে, তুই তো বললি ট্রেনে আসবি। শ্যামলী বকুনিয়ে দিয়ে বলল, ও সব ছাড় তো, কেসটাকে ঠিক করে আগে বল তো। দক্ষিণেশ্বরের কালীমাকে মনে মনে সাক্ষী রেখে প্রদীপ বলল, ইয়ে মানে অন্য সব পারমিশন নিয়ে নিয়েছি, এখন শুধু ওরটা পেলেই হয়ে যাবে। মানে এখানেই এই দক্ষিণেশ্বরেই কালীমায়ের কাছে মানত করি, ওকে নাকি ওর ঘরের লোক পেয়েছিল, এখন আমিও তাই ওকে বউ করে পেতে মা কালীর শরণাপন্ন হয়েছি। শ্যামলীর মাথাতে সব ওলটপালট হয়ে যাচ্ছিল। বিষয়টা অনুমান করি ওর চোখ দুটো লাল হয়ে গেল। উঠে দাঁড়িয়ে বলল, তুই কি বলতে চাইছিস? তোর মতিগতি কিন্তু আমার ভালো ঠেকছে না। প্রদীপ একদমে বলে ফেলল কথাটা, আমি নিজেও জানি না, বিশ্বাস কর। কবে কখন থেকে তোকে, মানে তোর এই কালো রঙে, তোর ওই ঘন চুলে, আমি জানি না কি করে বলতে হয়। তুই তো জানিস ছোটর থেকে আমি ঠিক করে গুছিয়ে কোনো কাজ করতে পারি না, তাই এটাও, মানে প্লিজ তুই না করিস না। আমি তোকে সত্যি খুব ভালোবাসি। কিছুক্ষণের জন্য শ্যামলী নিশ্চুপ রয়ে গেল। তারপরেই বলল, বাদরামো হচ্ছে? মজা করছিস তুই বল? প্রদীপ দুদিকে ঘাড় নেড়ে বলল, সব সত্যি, মাও জানে। অনেক জায়গায় পাত্রী দেখেছিল, কিন্তু কেন জানি না সবার মধ্যে শুধু তোকেই খুঁজেছি, যে আমার সবটা গুছিয়ে দেবে, আবার আমাকে বকবে, মারবে, মায়ের মতো শাসনও করবে, আমাকে রাগাবে, হাসাবে, হ্যালি করবে। শ্যামলী হঠাৎ করে ওকে থামিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, ছি প্রদীপ, একমাত্র তোকে বিশ্বাস করতাম আমি, একমাত্র তোকে, আজ সে বিশ্বাসের জায়গাটাও কেড়ে নিলি। প্রদীপ মিনমিনে স্বরে বলল, প্লিজ শ্যামলী, আমি সত্যি তোকে জানতাম হয়তো তুই এভাবেই রিয়াক্ট করবি, তার জন্য এতগুলো বছর ধরে পারিনি, কিন্তু না বললেও যে বলা হতো না, তাই আজ সাহস করে সে ভালোবাসার কথাটা বলবো বলেই তোকে এই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে। শ্যামলী বিদ্রুপ করে বলল, সাহস নয়, ভালোবাসাও নয়, করুণা করছিস, সহানুভূতি দেখাচ্ছিস। তুই জানিস প্রদীপ, জীবনের সবচেয়ে বেশি ঘৃণা করেছি আমি সহানুভূতি দেখানোকে। জন্মের পর থেকে সবার চোখে শুধু করুণা দেখেছি। মা দয়া করে কোলে নিয়েছিল, দিম্মা দয়া করে বড় করেছে, দাদুও তো দয়া করেই পড়াশোনার ভার নিয়েছিল, আর মামারা তো চিরকাল সহানুভূতি দেখিয়ে এসেছে, বিয়ের দায়িত্ব নিয়েছিল দয়া করে। একমাত্র তোর বন্ধুত্বে কোনো খাত ছিল না রে। আমার কালো গায়ের রং নিয়ে কোনো বিদ্রুপ ছাড়া অকপটে তুই সত্যিটা বলতিস। প্রদীপ আরও একবার বোঝাবার চেষ্টা করলো, আমি আজও মনের কথাটা একই রকম সত্যিভাবে তোকে বলছি। তুই তো জানিস আমি গুছিয়ে কিছুই পারি না, মিথ্যে বলতেও পারি না। জানি না রে কবে থেকে কিভাবে তোকে ভালোবেসে ফেলেছি, জানি না এটা ভালোবাসা না অভ্যেস, কিছু জানি না। শুধু মনে হয় তোর সাথে থাকলে অনেক ভালো থাকি, ভালো থাকবো, বিশ্বাস কর। শ্যামলীর আগে ফুঁসতে ফুঁসতে বলল, কোনটা বিশ্বাস করতে বলছিস প্রদীপ? আমার গায়ের শ্যামলা রঙেও তোর কিছু মনে হয়নি, তাই নিয়ে তুই ভালো থাকবি? নিদেন পক্ষে 50টা সম্বন্ধ দেখেছিল মামারা, কেউ 10 তো কেউ 20 অব্দি দাবি করেছে আমার গায়ের রং নিয়ে। প্রদীপ অস্থিরভাবে বলল, তারা যে তোকে কেউ জানতো না, আমি জানি। তোর গায়ের রঙের ভিতরটা মনটা চিনি, তোর সবটুকু জানি। শ্যামলী রেগে গিয়ে বলল, হ্যাঁ জানিস, জানিস আমি কত অপয়া। জন্মাবার পর মায়ের ঘর ভেঙেছে, বাবাও আমাকে নিজের সন্তান বলতে অস্বীকার করেছে, অনাথ হয়ে দাদু দিম্মার দয়াতে বড় হয়েছি। এখন আবার লোকে বলছে যার মায়ের ঠিক নেই তার মেয়ের ঠিক থাকবে কি করে? আর এসব জানিস বলেই তো সহানুভূতি দেখাচ্ছিস, তাই না? প্রদীপ শ্যামলীর সাথে যুক্তিতর্কে যে পারবে না সেটা ভালো করেই জানতো, তাই আর কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শ্যামলী ছলছলে চোখে বলতে লাগলো, কত বিশ্বাস করেছিলাম তোকে, সে ছোটর থেকে তোর বন্ধুত্বে ভরসা ছিল আমার, সে ভরসার এই মূল্য দিলি? আমাকে মিথ্যে বলে এসব সহানুভূতি দেখাবি বলে ব্যাঙ্গালোর থেকে আশা করালি, তাই না? প্রদীপ নিশ্চুপ দাঁড়িয়েছিল দেখে শ্যামলী নিজেই সাইড ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বলল, আমি স্টেশন চলে যাচ্ছি, পারলে আমার লাগেজগুলো পাঠিয়ে দিস। প্রদীপ ব্যস্ত হয়ে বলল, শুধু এইটুকুর জন্য নয়, আরও একটা কারণ আছে তোকে এখানে আসতে বলার, চল আমার সাথে। শ্যামলীর হাতটা ধরে টানতেই আরও বেশি রেগে গিয়ে শ্যামলী ওকে সরিয়ে দিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমার হাত ধরার সাহস কি করে পেলি তুই? প্রদীপের এবার সত্যি ভীষণ খারাপ লাগছিল। গম্ভীর গলায়ও বলল, এতদিন বন্ধু ছিলাম বলে চুল টানবার, নাক টানবার, কান ধরবারও অধিকার ছিল, আর আজ ভালোবাসি জানাতে হাত ধরবার অধিকারটাও হারিয়ে ফেললাম, তাই না? ঠিক আছে রে, আর কোনোদিন কোনো অধিকার নিয়ে তোর সামনে এসে দাঁড়াবো না, শুধু একটা জায়গা নিয়ে যেতে চাইছি। যদি কখনো 1% বিশ্বাসও ছিল আমাদের বন্ধুত্বের উপর, তবে এটুকুতে আশা করি বাধা দিবি না। 2 ঘন্টার বেশি সময় নেব না তোর। নিঃশব্দে প্রদীপ এগিয়ে গেল ওর গাড়িটার দিকে। কয়েক মিনিট কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে শ্যামলীও প্রদীপের গাড়িতে গিয়ে বসলো। গাড়িটা ছুটতে লাগলো বিদ্যুতের গতিতে।
মাঝে একবার শ্যামলী বলল, তোর কি আমাকে মেরে নিজেও মরে যাওয়ার প্ল্যান আছে? একটু আস্তে ড্রাইভ করা যায় না? প্রদীপ কোনো উত্তর দিল না। ওর হৃদয়টা যে কিভাবে রক্তাক্ত হচ্ছিল সেটা তো আর ওর দেখাবার ক্ষমতা ছিল না শ্যামলীকে। প্রায় 1.25 ঘন্টা একটানা ড্রাইভ করে প্রদীপের গাড়িটা এসে থামলো নবজীবন হোমের সামনে। শ্যামলী গাড়ি থেকে নামেনি, সিটে বসে জানালা দিয়ে দেখছিল হোমের বাইরেটা। প্রদীপ ড্রাইভিং সিট থেকে উঠে এসে বলল, নেমে আয়, চল। আলতো স্বরে শ্যামলী বলল, কোথায়? প্রদীপ কিছু না বলে এগিয়ে গেল হোমের গেটের ভিতরে। শ্যামলী ওর সাথে অনেক অনুসরণ করে এগোতে লাগলো। একটুক্ষণ পরে হোমের রিসেপশনে গিয়ে প্রদীপ বলল, সৌমিলি মুখার্জির মেয়ে এসেছেন। এরপর থেকে ওনার দেখাশোনার সব দায়িত্ব শ্যামলী মুখার্জি নামেই হ্যান্ড ওভার করে দিন, আমার দায়িত্ব শেষ। তারপরে শ্যামলীর কানের কাছাকাছি মুখ রেখে প্রদীপ বলল, নয়তো ওনার মেয়ে আবার কারো দয়া নিতে পছন্দ করেন না। সৌমিলি মুখার্জি নামটা শুনে আনন্দ উত্তেজনার সাথে অদ্ভুত এক শিহরণে শ্যামলীর হাত পা কাঁপছিল। প্রদীপকে হোমের রিসেপশনে বলল, আপনারা সৌমিলি দেবীর সাথে দেখা করে আসুন, নতুন করে পেপার তৈরি করে রাখবো আমরা। জল ভর্তি চোখে শ্যামলী বলল, কোথায় পেলি তুই মাকে? আমাকে বলিসনি কেন? প্রদীপ আগের মতোই গম্ভীর গলায় বলল, বেশি দিন নয়, মাস তিনেক আগেই। রাস্তার ধারে ওনাকে অসুস্থ পেয়ে কিছু লোক হসপিটালে ভর্তি করেছিল। আমি থানাতে গিয়ে ওনার কথা আগেও একবার জানিয়ে এসেছিলাম, আমার নাম্বার দিয়ে এসেছিলাম। সেখান থেকে খোঁজ পাই নীলেশ দত্ত বা তোর মামারা কেউই আসতে চায়নি, তাই আমি বাধ্য হয়ে নবজীবন হোমে রেখে চিকিৎসা করাচ্ছিলাম। তোর তখন অফিসে ট্রেনিং চলছিল, ভেবেছিলাম কিছুদিন যাক, মাসিমা একেবারে সুস্থ হয়ে উঠলেই তোকে সারপ্রাইজ দেব। শ্যামলী হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, রুম নম্বর কত? দোতলা, সিঁড়ি উঠে বাদিকে, রুম নম্বর 32। শ্যামলী আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটতে ছুটতে সৌমিলি দেবীর রুমের দিকে গেল। ওর মনে হচ্ছিল এত বছর আকাঙ্ক্ষিত মায়ের কোল ওকে যেন হাতছানি দিয়ে ডাকছে। নিজের মেয়েকে চিনে নেওয়ার জন্য কোনো মাকে মানসিক সুস্থ থাকার প্রয়োজন পড়ে না। প্রদীপ দরজার বাইরে দাঁড়িয়ে দেখলো সৌমিলি দেবী বলছেন, অনেক ভুল করেছি মা, তোকে ফেলে এসে অনেক ভুল করেছি। তুই যে আমার সাক্ষাৎ কালী মা ছিলি, তোকে অবহেলা করেছি আমি, তারই প্রায়শ্চিত্ত করছি। দেখ আজ আমাকে সবাই কেমন ফেলে গেছে। শ্যামলী ওর মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ওরকম বলো না মা, দেখো মা কালী আবার আমাদের মিলিয়ে দিয়েছে। আর আজ সত্যিই তো কালী পুজো, বলো। সৌমিলি দেবী মেয়ের মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ রে, তুইও যে অমাবস্যা তিথিতে কালী পুজোর রাতেই জন্মেছিলি, আরেকবার তোকে আমি ফিরে পেলাম। প্রদীপ নিজের চোখ দুটো মুছে দরজা থেকে চলে গেল। সৌমিলি দেবী কিছুক্ষণ মেয়েকে জড়িয়ে ধরে রইলেন, তারপর বললেন, তোর বর খুব ভালো রে, অপয়া তুই নোস, অপয়া তো আমি, তাই তো সব হারিয়েছি বারে বারে, দুবার বিয়ে করেও সংসার হয়নি আমার। শ্যামলী অবাক হয়ে মায়ের দিকে তাকাতেই সৌমিলি দেবী বললেন, জামাই তো প্রতি সপ্তাহে আমার কাছে আসে, বলছিল তুই অনেক দূরে কি একটা ট্রেনিং করতে গেছিস, ট্রেনিং হলে চলে আসবি, তখন আমাকে সামনে দেখলে খুব অবাক হয়ে যাবি। আর দেখ সেটাই হলো। তোর শাশুড়িও খুব ভালো রে, সেদিন দেখা করতে এসে আমার হাত ধরে বলছিল, শ্যামলীর মতো মেয়ে পাওয়া আমাদের দুজনেরই সৌভাগ্য, ভালো করে সংসার করিস মা, সুখী হোস। শ্যামলীর কেমনে নিজেকে অস্থির লাগছিল। প্রদীপ যদি ওকে ভালো না বাসে, শুধুই করুণা করে, তাহলে ওর মাকেও কি করুণা করে এতদিন নিজের দায়িত্বে রেখেছিল? প্রদীপ তো ইচ্ছে করে শ্যামলীকে একটা খবর দিয়ে দায়মুক্ত হয়ে যেতে পারত। সৌমিলি দেবী আবার বললেন, মা আজ তো কালী পুজো, জামাইকে নিয়ে একবার দক্ষিণেশ্বরে কালীবাড়ি যাবি, পুজো দিয়ে আসবি। জামাইকে আমি সব গল্প বলেছি, তোকে কি করে মায়ের চরণে প্রার্থনা করে পেয়েছিলাম, মা কালীর আশীর্বাদে জন্ম বলেই তো তুই শ্যামলী। এখন তুই এসে গেছিস যখন, একসাথে ঘুরে আসবি দুজনে, আর আমার জন্য মায়ের পায়ের প্রসাদী ফুল এনে দিস। এতদিনের জমানো কথা মান অভিমান সেরে শ্যামলী যখন নবজীবন হোমের বাইরে এলো, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আকাশের রং আবির মাখা। শ্যামলী খুব ভালো করে চেনে প্রদীপকে, ও যে রাগ করে এখানে আর অপেক্ষা করবে না সেটা আগেই বুঝেছিল। শ্যামলী মনে মনে ভাবলো, নিশ্চয়ই বাদরটা বাড়িতে গিয়ে ঠোঁট ফুলিয়ে দরজা বন্ধ করে বসে আছে। হোম থেকে কিছুটা এগিয়ে একটা গাড়ি ধরলো শ্যামলী, আর কিছুতেও দেরি করবে না। প্রদীপের বাড়ির গেটে নেমে শ্যামলী দেখলো আলোর মালায় ঝলমল করছে ছাদ, ব্যালকনি, দুয়ার, বাগান সবকিছু। ওকে নামতে দেখে শোভনা দেবী বললেন, দরজা খুলে বেরিয়ে এসে দেখ ভোদর, আমি বলেছিলাম শ্যামলী ঠিক সন্ধ্যা হতেই চলে আসবে, ওই যে এবছর আমার বাড়ির দীপ জ্বালাবে। শ্যামলী হকচকিয়ে দাঁড়িয়ে রইল সদর দরজার কাছেই। শোভনা দেবী এসে বললেন, তাড়াতাড়ি হাত পা ধুয়ে নে, আমি প্রদীপ সাজিয়ে রেখেছি, তুই জ্বালিয়ে নিয়ে তুলসী মঞ্চে সাজিয়ে দিবি। শ্যামলী আবছা আলোতেও বুঝতে পারলো উপরের ব্যালকনিতে দরজা খুলে বেরিয়ে প্রদীপ নিচে উকি দিচ্ছে। মিনমিনে স্বরে শোভনা দেবীকে শ্যামলী বলল, না মানে আমি কি করে? শোভনা দেবী হালকা বকুনি দিয়ে বলল,
তোদের ওসব রাগ অভিমান আমি বুঝি না, সে তোরা নিজেরা ঠিক করে নিবি। এখন আমার ঘরটা আগে সাজিয়ে দে, সন্ধেটা তো আর তোর জন্য অপেক্ষা করে থাকবে না। শ্যামলী হাত পা ধুয়ে পিতলের থালায় সাজানো প্রদীপগুলো এক এক করে জেলে তুলসী মঞ্চে সাজাতে লাগলো। প্রদীপ ওর পিছন থেকে এসে বলল, আর কিন্তু বলতে পারবি না আমি তোর হাত ধরেছি, বরং তুই আমাকে হাত ধরে রেখেছিস। শ্যামলী অবাক হয়ে ঘুরে তাকিয়ে বলল, মানে? প্রদীপ শ্যামলীর সাথে ওর হাতের নিচে হাত রেখে সন্ধে প্রদীপের আলোটা ধরে বলল, প্রদীপের আলোতেই শ্যামলীকে ভালো মানায়। মা কালীর আরেক নামও যে শ্যামা। শ্যামলী লজ্জা পেয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করলেও পারল না। ততক্ষণে ওর অন্য হাতটাও প্রদীপের হাতের মধ্যে। প্রদীপ হেসে বলল, আমি গুছিয়ে কোনো কাজ করতে পারি না শ্যামলী, তবে তোকে সারা জীবন গুছিয়ে ভালোবাসার চেষ্টা নিশ্চয়ই করব। শ্যামলী ওর হাতের প্রদীপটা তুলসী মঞ্চে রেখে ঢোক গিলে বলল, কিন্তু আমি তো তোকে কখনো এরকম ভাবিনি, মানে ছোটর থেকে একসাথে মারপিট করে। প্রদীপ হেসে বলল, ও এই ব্যাপার, দেন নো টেনশন বস। স্বয়ং মহাদেবও স্ত্রীকে শান্ত করতে শ্যামা মায়ের পায়ের কাছে বুক পেতে শুয়ে গেছিল, আর আমাকে তো শুধু তোর মার খেতে বুক পাততে হবে। শ্যামলী লজ্জা পেয়ে প্রদীপের বুকে মাথা গুজে দিতেই ও বলল, আজ থেকে এই ঘন কালো চুল, বাঁশের কঞ্চির মতো টানা চোখ, সাদা কচ পাথরের দাঁত সব শুধু আমার। শ্যামলী মৃদু গলায় বলল, ভোদর একটা। প্রদীপ হাসতে হাসতে বলল, ভোদর বাদর কিচ্ছু নই, আমি শুধু আমার ভূতনির ভূত হতে চাই, অনুমতি দিন ভূতনি। শোভনা দেবীর গলা ঝাড়ার আওয়াজ পেয়ে ওরা দুজনেই সচেতন হয়ে গেল। শোভনা দেবী হাসতে হাসতে বললেন, এই যে ভূত আর ভূতনি, এবার একসাথে দক্ষিণেশ্বর থেকে ঘুরে এসো আরেকবার। তখন তো মায়ের দর্শন না করেই ঝগড়া করে বাড়ি ফিরে গেছো দুজন দুই পথে। প্রদীপ ফিসফিস করে শ্যামলীর কানের কাছে মুখ রেখে বলল, কি রে, যাবি এখন? শ্যামলী মুখটা ভারী করে বলল, কিন্তু গাড়ির পাশের সিটটা? প্রদীপ হেসে শ্যামলীর কাঁধে হাত রেখে বলল, সেটা আমার একমাত্র বউয়ের জন্যই। শ্যামলীর মনে হলো তিলোত্তমা মহানগরীর বুকে সবকিছু হারিয়ে গেলেও এভাবেই অনেক কিছু ফিরে পাওয়া যায়। আলোর উৎসবে আলোর মালা আজ ওর জীবন সাজিয়ে দিয়েছে। সত্যি জীবনটা এখনো অনেক বড়, আর তাতে অনেক কিছু পাওয়ার বাকি আছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।